190তম আবির্ভাব তিথি উৎসব। এই পূর্ণ দিনে বিবেকানন্দ সোসাইটিতে উপস্থিত থাকতে পেরে আমরা কৃতজ্ঞ ও অনুপ্রাণিত। বিবেকানন্দ সোসাইটির সম্পাদক শ্রী অরূপ বৈদ্য মহাশয়কে শ্রুতি আলেখ্যর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। দর্শকবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আমাদের নাটকটি চলাকালীন আপনাদের কাছে মোবাইল যন্ত্রটি দয়া করে নিষ্ক্রিয় করে রাখবেন। ধন্যবাদ। আমাদের নাটক পরিচালক শ্রী আদিত্য নস্কর মহাশয় কিছু বলবেন। নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় ভক্ত এবং দর্শক মন্ডলী ও বিবেকানন্দ সোসাইটির কর্তৃপক্ষ সবাইকে আমাদের শ্রুতি আলেখ্যর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আজ আমাদের নিবেদনে একটি শ্রুতি নাটক যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ। নাটকের নাট্যরূপ শ্রী প্রণব বন্দ্যোপাধ্যায়, আমাদের শ্রদ্ধেয় দাদা, উপদেষ্টা ও নাট্যগুরু, উনিও উপস্থিত আছেন। ওনার উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নাটকে বিভিন্ন চরিত্রে যারা আছেন নামগুলো একটু বলি। সূত্রধর সুবর্ণ মিত্র, সঙ্গীতে আছেন চন্দ্রাঙ্গ অবতার, শ্রী রামকৃষ্ণ প্রাথমিক আমাদের শ্রী গিরিশচন্দ্র ঘোষ, ডক্টর শুভেন্দু সরকার, আমাদের হৃদয় অর্ণব চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, দেবাশিস মুখার্জী। আমি নরেনের ভূমিকায় আছি আদিত্য নস্কর, এবং আমাদের সাথে আবুতে আছেন আমাদের ভাতৃসম ঈশান রায়। আমরা নাটকটা শুরু করছি। নাটক যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ। কলকাতার জামবাজারের ধর্মপ্রাণা কলকাতা রানী রাসমণির উদ্যোগে কলকাতা থেকে 6 কিলোমিটার দূরে দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে 1855 সালের 31শে মে প্রতিষ্ঠিত হয় বর্তমান দক্ষিণেশ্বর, যা আজও সকলের কাছে একটি পুণ্যভূমি হিসেবে পরিগণিত। রানী রাসমণি জাতিতে শূদ্রকন্যা হওয়ায় সেই সময় ওই মন্দিরের প্রতিষ্ঠিত কালীমাতা ভবতারিণীর জন্য পৌরোহিত্য করতে কোনো ব্রাহ্মণ রাজি না হওয়ায় রানীর জামাই মথুরামোহন বিশ্বাসের প্রচেষ্টায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় এই পূজার দায়িত্ব গ্রহণ করেন। তার মৃত্যুর পর তার ভাই গদাধর অর্থাৎ পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের উপর পূজার ভার অর্পণ করা হয়। কিন্তু তিনি ছিলেন ভাববিহীনা, ফলে মথুরামোহন দুজন আলাদা পুরোহিত হইলেও মূল দায়িত্ব
শ্রী রামকৃষ্ণকেই দেন। আর এখানেই দেখা হয় শ্রী রামকৃষ্ণের সাথে নরেন্দ্রনাথকে। পরে যিনি স্বামী বিবেকানন্দ রূপে খ্যাত হন। নরেন্দ্রনাথের তখন 19 বছর বয়স। বন্ধু বান্ধব সহ নরেন্দ্রনাথ একদিন দেখতে এলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। শুনলে পথি শোনাবো কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শুনলে পথি শোনাবো রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। দেবতী শোনাবো রামকৃষ্ণের প্রেম গান। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না যে। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না যে। খোঁজ পাবিনে কোনো কালে, খোঁজ পাবিনে কোনো কালে, যতই করিস রে সন্ধান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। দেবতী শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। দেখো দেখি কোথায় যায়। ওই কে আছিস? কি বাত দেখ, সব গেল কোথায়? এতো মামা, এতো আমি। কোথায় যাস? এই বাইরে দেখ কে এসেছে। কে এসেছে গো? আরে লরিনি ছিলি, লরি দত্তবাড়ি ছিলি, বিশ্বনাথ দত্তের ছিলি। ও তাই বলো, তুমি এমন চেঁচামেচি শুরু করে দিলে আমি তো ভাবলে গেলুম। ডাক ডাক, ও কি ভিতরে ডাক। ওর সাথে তো আরো অনেকজন রয়েছে, ওর বন্ধু বান্ধব। আহা, সবাইকে ভিতরে আসতে বল। এই যে ভেতরে এসো গো তোমরা, মামা তোমাদের ভেতরে আসতে বলছে। আহা, আমি কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। এতদিন পরে আসতে হয় লরি। আমার জন্য হ্যাঁ বছর হ্যাঁ, তুমি তো সেই যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। তা একটি বারো কি আমার কথা ভাবনি? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বিষয়ের কথা শুনতে শুনতে আমার কান ছাড়া পাড়া হয়ে গেল। প্রাণের কথা কাউকে বলতে পারিনি। আমি তো বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ। আমি তো আপনাকে দেখতে এসেছি। আসবি তো, এখানেই তো আসবি। তোমার স্থান তো এটাই। চলো দেখি, একটু বারান্দায় চলো, তোমার সাথে দুটো কথা কব। বারান্দায় চলুন। লরি, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি। কি বলছেন কি আপনি? তুমি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করবার জন্য আবার শরীর ধারণ করেছ।
তোমায় আমি ছাড়ছি দাঁড়া তুমি জানি একটু অপেক্ষা করো আমি ঘর থেকে এখনই আসছি কেন? দাঁড়া দাঁড়া এসে পড়ছি না না খাও খাও একদম খাও এ তো মাখন, মিষ্টি, সন্দেশ। হ্যাঁ গো আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দিই এই দেখো কাণ্ড, খাবারগুলো আমার হাতে দিন, প্রতিদিনের সাথে ভাগ করে খাও। না না ওরা খাবে এখন তুমি খাও হ্যাঁ 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 তুমি খাও হ্যাঁ হ্যাঁ, এই না সন্দেশটা খেয়ে না বাহ বাহ কি আনন্দ কি আনন্দ আর একদিন একা আমার কাছে আসবে বলো কথা দাও আসবে ঠিক আছে, আসবো। কথা যেন ঠিক থাকে হ্যাঁ, ঠিক আসবো। চল ওখানে চল চল। বসো বসো এখানে বসো আচ্ছা মশাই, একটা কথা জিজ্ঞেস করবো। বলো বলো আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি এই যেমন তোমায় দেখছি কথা বলছি ঠিক সেই রকম ভাবে দেখি কথা বলি বলা যায় কিন্তু কি তা চায় সবাই নিজের স্বার্থের জন্য ধন সম্পত্তির জন্য সখী চলতেন কিন্তু ঈশ্বরের জন্য কেউ রকম বলে বলতো ব্যাকুল হয়ে ডাকতে হবে তো তবে নিশ্চয়ই তিনি দেখা দেবেন সত্যি তিনি দেখা দেবেন? তার নয় কি মিথ্যে তাহলে আর চলি, আর একদিন আসবো। প্রণাম। আবার আসবে তো কথা দাও আসবো, নিশ্চয়ই আসবো। দিদে ও দিদে আমার লোরেন যাচ্ছে রে ও বলেছি আবার আসবে যা বাবা যা একটু এগিয়ে যায় যা না, আমার বন্ধুরা তো আছে, আমরা ঠিক চলে যাবো। এসো এসো দিদে ও দিদে বুঝলি কি বাবা, কি বুঝবো? বুঝলি আমি যাকে খুঁজছিলাম সেই এসেছিল আমার লড়ে নিয়েছিল আমার লড়ে নৃত্য সিদ্ধ ও লোক শিখিয়ে দেবে ও লোক শিখিয়ে দেবে ও লোক শিখিয়ে দেবে মামা, ও মামা, মামা গো, দেখো দেখি আবার ভাব সমাধি হলো। এইভাবে নরেন্দ্রনাথ দত্তের সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরিচয়। ঠাকুরের যেন আর দর্শ হয় না, সারাদিন শুধু নরেন আর নরেন। ওদিকে পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর নরেন্দ্রনাথের নানা পারিবারিক সংকট দেখা দিল। নানা সমস্যায় জর্জরিত হয়ে অত্যাচারী পর্যন্ত হয়ে গেল। পরিবারের আর্থিক অবস্থার ক্রমাবনতির ফলে নরেন্দ্রনাথ ছুটে গেলেন দক্ষিণেশ্বর। মা ভাইদের অর্থ কষ্ট দূর করার জন্য শ্রী রামকৃষ্ণকে চিনতে হল। ঠাকুর, আমার বাড়িতে সকলের বড় কষ্ট। ঠাকুর, আপনার মাকে জানান যাতে ওদের অর্থ কষ্ট দূর হয়। ঠাকুর, ওরে আমি কি সব কথা বলতে পারিনি তুই জানালি তুই তো আমার মাকে মানিস নি তাই তো তোর এত কষ্ট আমি তো মাকে জানি না। আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে। আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। ওরে আমি যে কতবার বলেছি লড়েনি দুঃখ কষ্ট দূর করো তুই তো মাকে মানিস নি সেই জন্যই তো মা শোনেনি কিন্তু আমি শোন আজ মঙ্গলবার আমি বলছি আজ এদিন
চিন্ময়ী চোখচান্ত অনন্ত প্রেম সৌন্দর্যের ধারা। মাগো, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও মা। মার কাছে গিয়ে বলি তো তোর সংসারের দুঃখী কথা। না মশাই, বলতে পারবো কই, সব কেমন গোলমাল হয়ে গেল, বলতে ভুলে গেল। তাই তো এখন কি করি? ঘুরি অত পুরোমোর হলে চলবি? যা যা ফির যা, আবার জানি আয় মানে মা তো আমার করুণাময়ী। তাহলে আবার যাই। যাবি বই কি, এবার কিন্তু পুলিশ নেই। মাগো, আমায় জ্ঞান দাও মা, আমায় ভক্তি দাও, আমায় ভক্তি দাও মা। এবার বলেছিস তো? না মশাই, মাকে দেখা মাত্র কেমন যেন হয়ে যায়। তা কিছু বললি বাকি? হ্যাঁ বলেছি, সবকিছু ভুলে কেবল জ্ঞান আর ভক্তি লাভের কথাই বলেছি। দূর ছোড়া, নিজে একটু সামনে ওই কথাটা বলতে পারিনি। যা যা, পারিস তো আরেকবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। চল চল। মাগো, আমি অন্য কিছুই চাই না মা, কেবল জ্ঞান দাও, ভক্তি দাও মা, জ্ঞান দাও, ভক্তি দাও মা। কি রে, এবারও বললিনি? না, আপনি আমাকে ভুলিয়ে দিয়েছেন। এখন আপনাকে বলতে হবে আমার মা ভাইদের খাবারের অভাব থাকবে না। ওরে, আমি যে কারোর জন্য ওরকম কইতে পারিনি। তোকে তো বললো মার কাছে যা চাইবি তাই পাবি। তুই চাইতে পারিনি, তোর অদেশে সংসার শুনি, তা আমি কি করবো? তা হবে না মশাই, আপনি বললেই হবে, আপনাকেই বলতে হবে। আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ে কখনো অভাব হবে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বুঝে পেয়েছিলেন নরেন্দ্রনাথকে। তিনি বুঝেছিলেন পারবে, এই ছেলেই পারবে। এই যে নিত্য সিদ্ধ, সেই ঊনবিংশ শতাব্দীর সময়কালে বিদ্যা শিক্ষিত বুদ্ধিজীবী মহলের সাথে যোগাযোগ হয়েছিল তার। বিদ্যাসাগর মশাই তারই মধ্যে একজন। ঠাকুরের ইচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের সাথে দেখা করবে। আজ 5ই আগস্ট 1882 সাল, বেলা 4টা। ঠাকুর চলেছেন বাহাদুর বাগানে ইটাগার। সঙ্গে হাজরা, মাস্টার, ভবনা। ঠাকুর গাড়ি থেকে নেমে বিদ্যাসাগরের বাড়িতে প্রবেশের সময় মাস্টারকে বললেন, এই দেখ অমাস্টার, জামার বোতাম খোলা রয়েছে যে, এতে কিছু দোষ হবেনি তো? আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না। আপনার বোতাম দেবার দরকার নেই। বেশ বেশ, তাহলে বলছো দরকার নাই? হ্যাঁ বলছি। আসুন আসুন, বসুন।
একটু জল খাবো গো। এই কে আছিস? শিগগির জল নিয়ে আয়। মাস্টার, কিছু খাবার আনলেই খাবেন কি? আগে আনুন না। এই যে, এই নিন জল। এগুলি বর্ধমানের মিঠাই, গ্রহণ করুন। হাজিরা ভবনাথ নিয়েছি মাস্টার। মাস্টার ঘরের ছেলে, ওর জন্য আটকাবে না। আর সাগরে এসে মিলুন গো, একদিন খাল বিল নদী দেখেছি, এইবার সাগর দেখছি। তবে নোনা জল খানিকটা নিয়ে যান। না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যাসাগর নও, তুমি যে বিদ্যাসাগর। তুমি ক্ষীর সমুদ্র। কি যে বলেন আপনি? ব্রহ্মবিদ্যা অবিদ্যার পার তিনি মায়াবীত। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি। বেদ, পুরাণ, তন্ত্র, স্বর্ণসন সবই তো হয়ে গেছে, কিন্তু যে জিনিসটি উচ্ছিষ্ট হয়নি তা হল ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি না। বাহ, এটি তো বেশ কথা। আজ একটা নতুন কথা শিখলাম। এই যা বললু, বলা বাহুল্য, আমি সবই জানি। আপনি বলতে পারেন। একবার ঠিক বাগান দেখতে যাবেন, রাসমণি বাগান, ভারী চমৎকার জায়গা। যাবো বই কি? আপনি এলেন আর আমি যাব না? আমার কাছে ইচ্ছে ছিল। সে কি? এমন কথা বললেন কেন? আমায় বুঝিয়ে দিন। আমরা হলুম জিরে ডিম, খাল বিল, আবার বড় নদী দিয়েও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি জিতে গিয়ে চড়ায় পাছে এগিয়ে যায়। তাহলে আর কি? আবার আসবেন। আজ 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রে অভিনয় দেখতে এসেছেন। সে যুগে প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও পরিচালক গিরিশ ঘোষ এসেছেন তাকে আসনে বসিয়ে দিতে। অভিনয় শেষে গিরিশ ঘোষের সাথে ঠাকুর কথা বলছেন। বাবা, তুমি বেশ সব লিখেছ। মহাশয়, ধারণা বই শুধু লিখে গেছি। না, তোমার ধারণা আছে, সেদিন তো তোমায় বললো ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? না না, কোথা অতি রসিকি হবে। আপনি তবে আশীর্বাদ করুন। তুমি মার নামে বিশ্বাস করো, তাহলেই সব হয়ে যায়। আমি যে পাপি। যে পাপ সর্বদা করে সেই সারাই পাপি হয়ে যায়। আপনি আশীর্বাদ করলে তুমি যদি আন্তরিক হও, আমি কি বলবো? আমি খাই দাই আর তার নাম করি। আন্তরিকতা নাই, কিন্তু ওইটুকু দিয়ে যাবেন। তীব্র বৈরাগ্য হলে তা কি পাওয়া যায়? প্রাণ ব্যাকুল হওয়া যায়। ডুবু 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 সাগরে আমার মন। ডুবু 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 সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজিলে পাবি রে প্রেমের রত্ন ধন, পাবি রে প্রেমের রত্ন ধন। ডুবু 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 সাগরে আমার মন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরে একদিন নরেন্দ্রনাথকে পেয়ে গেলেন কাছে। নরেন্দ্রনাথ
যায়? আপনি হ্যাঁ মাঝে মাঝে যাই। গিরিশের বিশ্বাস আদৌ পাওয়া যায় না। যেমন বিশ্বাস তেমনই অনুরাগ। তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস, আজকে মোটামুটি। কিন্তু রসুনের বাটি যতই ধোক না কেন গন্ধ একটু থাকবে। ছোকরারা শুদ্ধ আধার কামিনী কাঞ্চন স্পর্শ করে না। অনেকদিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। বড় বেলায় দামড়া হয়েছি। বাবুই গাছে কি আম হয়? হতে পারে শিক্ষায় তেমন থাকে। সে শিক্ষায় কি সকলে হয়? তবে কি এদের ঘৃণা করি? না, ব্রহ্মজ্ঞান তখন আনি। তিনি সব হয়েছে, সকলই নারায়ণ। লোকে কামিনী কাঞ্চন ছাড়তে চায় না, কিন্তু ঈশ্বরের দুর্দর্শন করলে ব্রহ্মপদ লাভ হয়। গিরিশ ঘোষ এখন কেবল এইসব চিন্তাই করে। সে খুব ভালো, তবে কত গালাগাল খারাপ করে কেন? সে অবস্থা আমার নয়। সপ্তগুলির অবস্থা হইতে সহ্য হয়নি। গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মেলে? আমি কিছু বলিনি, তিনিই বলেন। তার অবতার বলে বিশ্বাস। আমি আর কিছু বললুম না। কিন্তু খুব বিশ্বাস দেখেছিস বাবা রবি, কামিনী কাঞ্চন ত্যাগ না করে হবে না। বিদ্যা শক্তি হোক বা অবিদ্যা শক্তি হোক, সাধু সন্ন্যাসী ও ভক্ত মাত্রে সব স্ত্রীলোককে মা আনন্দময়ী রূপ করে জানবে। রবি, তুই সে গানটা একবার গাতো, যেটা আমি তোকে শিখিয়েছিলাম। জানি না কেমন লাগলো। আমাদের নাট্যরূপ যিনি দিয়েছেন ওনাকে আমি একটু আহ্বান করবো মঞ্চে আসার জন্য, শ্রী প্রণব বন্দ্যোপাধ্যায়, আমাদের শ্রদ্ধেয় দাদা, উপদেষ্টা ও নাট্য গুরু। আমি ওনাকে নাটক সম্পর্কে কিছু একটু বলতে বলবো, কেমন বলবো। আমি শ্রুতি আলেখ্যর শিল্পীদের কাছে আমিও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার সাথে সাথে আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়ে অত্যন্ত গভীরভাবে আপনারা নাটকটি শুনলেন মনোযোগ দিয়ে এবং এদের উৎসাহিত করলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে একটা কথা বলি যে বিশেষত এই
জীবনীমূলক নাটক লেখা এবং তাকে উপস্থাপনা করা খুবই কঠিন। কারণ এইসব মানুষেরা তারা যে অবদান রেখে গেছেন সে অবদান বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। অনেক গভীরতা তার। সেই গভীরতার মধ্যে থেকে আমাদের যেভাবে তাকে আমরা ভেবেছি বা দেখি চিন্তা করি সেটা প্রকাশ করবার চেষ্টা করেছি তারই বক্তব্য দিয়ে। একটু নাটকের মতো করে সাজিয়ে করলে জিনিসটা ভালো লাগে সকলে। আর এখানে আপনারা যারা এসেছেন আমার থেকে অনেকেই জ্ঞানী গুণী মানুষ, তারা যদি আপনারা মনে করেন যে নাটকটি ভালো লেগেছে তাহলে ভালো, আর ভালো তো লাগবেই। কারণ কথা তো যা বলেছেন সবই তো রামকৃষ্ণদেবেরই কথা, আমার কথা তো নয়, বাণিজ্য লেখার ব্যাপার নয়। স্বাভাবিকভাবেই এটা আমাদের সকলেরই মনের কথা, ভাবার কথা, চিন্তার কথা, মননের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে নাটকটি পরিবেশিত হলো ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তবে আরো অনুশীলন করলে নাটকটি আরো সুন্দর হবে, সেইটুকু আমি ওদের কাছে বলবো যে আমার পক্ষে যতটুকু সম্ভব একটু আমি যেটুকু বুঝি বা শিখেছি সেটুকু ওনাদের সাহায্য আমি নিশ্চয়ই করতে পারি, যদি ওনারা মনে করেন যাতে আরো সুন্দরভাবে এটা প্রদর্শিত হতে পারে, উপস্থাপিত হতে পারে, সেটা নিশ্চয়ই আমি সেই সাহায্য করব। এবং আপনাদের সকলকে ধন্যবাদ যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে আপনারা এইভাবে মানে কি বলে সামনে এনে সবার সামনে হাজির করলেন। আমি কৃতজ্ঞ সকলের কাছে আমার মাথা মতো করে আমি আপনাদের আশীর্বাদ চাইছি। ধন্যবাদ।